প্রিয় দর্শক, প্রাণের বইমেলায় খবরের কাগজ লেখক আড্ডা থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুশতাক মুকুল। আজ আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন এ সময়ের জনপ্রিয় কবি ও প্রাবন্ধিক বাবুল আনোয়ার। আজকের দিনে আমরা তার সাথে কথা বলবো তার লেখালেখি এবং এই বইমেলা প্রসঙ্গে। চলুন কথা বলি তার সাথে। বাবুল আনোয়ার, কেমন আছেন? জি, ভালো আছি, খুবই ভালো। জি, এই যে এবারের যে বইমেলা ভিন্নতর পরিস্থিতিতে শুরু হলো এবং এই বইমেলাকে কেন্দ্র করে নানা রকমের একটি শঙ্কা কাজ করেছিল যে বইমেলা হবে কি হবে না। তারপরে অবশেষে একটি নির্বাচন এবং তারপরে এই যে বইমেলা নির্বাচনের পরবর্তী সময়ে রমজানে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ভিন্নতর পরিস্থিতির বইমেলায় আপনার অনুভূতি কেমন? আমি প্রথমে খবরের কাগজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আপনাকে এবং আমার শ্রোতাদের। আসলে বিশেষ একটা প্রেক্ষাপটে এই বইমেলা হচ্ছে, নানা চড়াই উতরাই পেরিয়ে। একবার হবে, একবার হবে না, এরকম একটা ব্যাপার ছিল। শেষ পর্যন্ত বইমেলাটা হচ্ছে এবং কিছুটা কম সময়ের জন্য। এতে অবশ্য একটা নেগেটিভ পজিটিভ দুই ধরনের প্রভাব পড়েছে। আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত যারা আমাদের বইমেলার প্রাণ পাঠক কম আসছেন। ইফতারের পর একটু ভিড় বাড়ে। আমরা আশা করছি যে আগামী ২-৩ দিনের মধ্যে বইমেলা হয়তো ভালোভাবে জমে উঠবে। তবে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ালো যে জমে উঠতে উঠতে বইমেলা আবার শেষ হয়ে গেল কিনা? শেষ হয়ে যাবে আর কি। তাই এটাও একটা ওই শেষ হয়েও হলো না শেষ বিষয়টির মতো। এটাও একটি নতুন অনুভূতি প্রকাশক, লেখক এবং পাঠকদের জন্য আমরা লক্ষ্য করছি এবং সেভাবেই বইমেলা এগুচ্ছে এবং এগুবে বলে আমি মনে করি। জি, আপনি যেমনটি বলছিলেন যে এবং প্রত্যাশা করছিলেন যে বইমেলাটা হয়তো ধীরে ধীরে জমে উঠবে। তা আমরাও সেই প্রত্যাশা করি। তো এইবার বইমেলায় আপনি একজন কবি হিসেবে কিরকম সাড়া পাচ্ছেন পাঠকের কাছ থেকে? আমি বরাবরই বইমেলায় একটা ভালো সাড়া পাই, পজিটিভলি। যদিও বলা হয় যে কবিতার বইয়ের পাঠক কম, আমি মূলত কবিতায় লিখি, যদিও প্রবন্ধ লিখি, বাচ্চাদের গল্প লিখি। তবে আমার কবিতা এবং আমার একটি কাব্য সিরিজ আছে ভালোবাসার লিরিক, এটা পুঁথিমেলায় বের করে এবং কাব্য সিরিজটা খুব পাঠক প্রিয়তা অর্জন করেছে এবং প্রচুর মানুষ গ্রহণ করে, বা যেটা সহজ ভাষায় বলি যে ক্রয় করে থাকে। আর পাশাপাশি আমার কবিতার বইগুলো ভালো চলেছে। ওখানে আমার এবার যে বই বেরোবে আসছে, সব মিলে ৯টা বই। ৯টা বইয়ের মধ্যে 4টা বই আছে তৃতীয় মুদ্রণ। এবং আমি মনে করি যে মানুষ কবিতা পড়ে, সবাই না পড়লেও কিছু পাঠক আছে এবং তারা কবিতা বুঝতে চায়, পড়তে চায় এবং কবির সঙ্গে যোগাযোগ রাখতে চায়। সেই হিসেবে আমার কবিতার বইয়ের পাঠক আমি ভালো বলবো এবং আশা করছি এবারও ভালো হবে। জি, এই যে আমরা বলি যে কবিতার পাঠক সংখ্যা কমছে এবং কবিতার পঠন-পাঠন খুব কম হচ্ছে। কিন্তু আপনার কবিতা মানুষ পড়ছে এবং এই যে ভালোবাসার লিরিক এবং সেটাকে এখন আপনাকে ভালোবাসার লিরিক খ্যাত কবি বলা হয়। বলা যে হয়। আপনার ৯টি সিরিজ এটার বেরিয়েছে। তো এই বিষয়টাকে কেমন লাগে যে আপনাকে যে এই তকমা দেয় আচ্ছা, পাঠক? আমার প্রথম খারাপ লাগতো যে আমি কবিতা সেই 40 বছর ধরে কবিতা লিখছি আর লিরিক লিখছি 17 সাল থেকে। সেই হিসাবে আমাকে লিরিকে ডাইভার্ট করলে এটার সঙ্গে আমি একটা ছোট্ট করে গল্প বলি যে আমার জীবনটা নানা রঙে, নানা বৈচিত্র্যে কেন যে ঝুলে যায়। যেমন আমি যখন শিক্ষকতা কলেজ যেতাম, একটা ঝোলা ব্যাগ থাকতো। তখন সবাই বলতো ঝোলা ছাড়, মানে আনোয়ার ছাড় মানে ঝোলা ছাড়, কাঁধে ঝোলা। আমি একদিন ক্রিকেটে আম্পায়ারিং করলাম, তখন ওরা অবাক হয়ে গেলো যে এই লোকটা আম্পায়ারিং জানে, আমাকে আম্পায়ার ছাড় বলতো। এবং আমি একটা অনুষ্ঠানে বাঁশি যখন বাজালাম, তখন আমি এখান থেকে চলে গেছি রাজশাহী কলেজ, একদিন বাঁশি বাজালাম, তখন ওরা বললো যে বংশী বাদক ছাড়। এই বারবার আমার পরিচয়গুলো কিন্তু চেঞ্জ নতুনভাবে, হয়ে যাচ্ছে, হ্যাঁ। নতুন নতুন আসছে। তাই সেরকম হলো আমার কবিতার ক্ষেত্রে। এখন সবাই বলে ভালোবাসার লিরিক, আমার খারাপ লাগে না। আমার ভালো লাগে যে আমি অন্ততপক্ষে এই লিরিকের মধ্য দিয়ে বৃহত্তর পাঠকের কাছে পৌঁছাতে পেরেছি এবং সেটা আমাকে বেশ আনন্দ দেয় এবং বেশ জাগিয়ে রাখে। আর লিরিক প্রসঙ্গে বলি, যেটা আপনি বলেননি, এই যে লিরিক সম্পর্কে অনেকে বলে যে আপনার লিরিকগুলো কী বলবো, এগুলো কী জিনিস। তা আমি বলি যে লিরিক হলো মানব জীবনের খণ্ড খণ্ড আবেগ অনুভূতির সমষ্টি। জীবনের অনেকগুলো সময় আমরা ধরে রাখি না, অনেকগুলো দৃশ্যকে লালন করি না। আমি লিরিকের মধ্য দিয়ে সেটা বলতে চেয়েছি। যেমন একটা লিরিকের কথা বলি যে স্টেশনে এক পুরানো বন্ধু বা বান্ধবীর সঙ্গে দেখা হলো, বা আমি যাকে পছন্দ করতাম তার সঙ্গে দেখা হলো, কিন্তু যখনই স্টেশনের বাঁশি বাজলো দুজনেই দুই দিকে চলে গেল। লিরিকটা এরকম খুব বেশি পছন্দের লিরিক অনেক পাঠকের। যেমন স্টেশনে মুগ্ধ দুপুর, তোমার সাথে দেখা,
বাজলো বাঁশি, ছুটলো ট্রেন, আবার হলাম একা। এই যে হঠাৎ করে দেখা, আবার একা হয়ে যাওয়ার বিষয়টা আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটছে। আমাদের আবেগ উথলে ওঠে, আমাদের অনুভূতির রং অন্যভাবে কালার হয়, আবার মুছে যায়। এই যে আবেগের কথা বলছিলেন, কল্পনার কথা বলছিলেন, এই আবেগ এবং কল্পনার একটা সংমিশ্রণই হচ্ছে তো অফকোর্স কবিতার একটা বড় একটা শক্তি বা শক্তি। বড় একটি উপাদান। তো এই আবেগ এবং অনুভূতি এটাকে বাস্তবতার সাথে কিভাবে আপনি এই রেশটার মেলবন্ধনটা করেন কিভাবে? মেলবন্ধনটা করি জীবনের যে আবেগ অনুভূতি, একেকজনের একেক রকম তো কিছু কমন আবেগ অনুভূতি আছে আমাদের, পাওয়া না পাওয়ার ক্ষেত্রে, আনন্দ বেদনার ক্ষেত্রে, এবং কবিতা সেগুলোকে ক্যাচ করে। আমি কখনো আমার মুহূর্তে, আমার কবিতার লেখার মুহূর্তটা অন্যান্য লেখকের কীরকম জানি না, তবে আমার অত্যন্ত একা। আমি এটাকে লালন করি, আজ থেকে পেছনের একটা স্মৃতি বা সামনে এরকম হতে পারে, এইসব কল্পনা করে আমি বাস্তবতার নিরিখে বিশ্লেষণের চেষ্টা করি। যেমন আমার অনেক কবিতায়, সম্প্রতিকালে একটি কবিতা খুব, লাইনটা আমার অনেক পাঠক উদ্ধৃতি করেছে, যেটা এরকম যে একদিন আর আমাদের দেখা হবে না। পুরো কবিতার জুড়ে শেষে একটা লাইন আছে যে সব কিছু পৃথিবীতে থাকবে, তুমি আসবে, তুমি যাবে, তুমি হাসবে, এই গাছগুলো একসময় বৃক্ষহীন হবে, আবার নতুন পাতা সজীবতা ফিরে পাবে। কিন্তু এটাও সত্য যে আমাদের আর কোনো দিন দেখা হবে না। এই না দেখা হওয়া বাস্তব জীবনেও যেমন হয়ে যায়, একসময় মানুষ চলে যায়, সে চিরকালীন যাওয়াটার ক্ষেত্রে প্রযোজ্য হয়। এই যে মানব হৃদয় ট্র্যাজেডিটা এখানে এসছে, আমার অনেক কবিতা এটা আছে, সব কবি শিল্পীদের তাই হয়ে থাকে। এইভাবে আবেগ অনুভূতিকে আমরা নিয়ে আসি এবং অনেকটা নিজের আবেগকে সিক্ত করে, নিজের অনুভূতিতে রাঙিয়ে। এবং কবিতা তো আপনি জানেন যে কবিতা একটি দূরের পথ। কবিতা যেমন বর্ষার বৃষ্টির মতো স্নিগ্ধ, তেমনি খরা এবং প্রীত চরের মতো উষ্ণ বা উত্তপ্ত। কিন্তু এই যে কবিতায় যে আমরা বলি যে কবিতা হচ্ছে শব্দের একটি খেলা এবং শব্দ নিয়ে যে এই যে নানা রকমের খেলা হয় এবং নান্দনিক একটা তার যে একটা যাত্রা বা মালা গাঁথার মতো একটা বিষয় থাকে। তো আপনি যখন কবিতা লেখেন তখন কি শব্দ আপনাকে খুঁজে নেয় নাকি আপনি শব্দকে খুঁজেন? এটা একটা চমৎকার প্রশ্ন। কখনো কখনো শব্দ আমাকে খুঁজে নেয়, কখনো আমিও শব্দ খুঁজে নিই। এটা একটা পারস্পরিক ব্যাপার। আচ্ছা। এবং বিশেষ বিশেষ শব্দকে কবিতে নিয়ে আসতে হয়, এই জন্য তাকে হয়তো কখনো অনেক সময় ব্যয় করতে হয় বা অনেক ভাবতে হয়, বা আর কোনো কোনো শব্দ নিজে খুঁজে নেয়, নিজে চলে আসে, এরকম যে তুমি একটা কিছু লেখো আমাকে নিয়ে। যেমন সব কবিরই বিশেষ শব্দ থাকে, যেটা আপনি বলেছেন, যে কবিতা অবশ্যই শব্দের খেলা, শব্দের সাথে আবেগ অনুভূতি মিশ্রণ হয়ে আরও কিছু জিনিস, উপমা ও চিত্রকল্প যোগ হয়ে কবিতার সৃষ্টি হয়। তবে কবিতা বলি আর কথা শিল্প বলি, সব কিছু কিন্তু মানব জীবনের আলেখ্য এবং মানবানুভূতির প্রকাশ, মানুষের মননের, দৃষ্টির, মানুষের হৃদয়ের হাহাকারের, ভালো লাগার অনুভূতির প্রকাশ কবিতা। এবং আরেকটা বড় ব্যাপার যে কবিতা কখনো কখনো আমাদের বিভিন্ন বিপ্লবে, বিভিন্ন আন্দোলনে কবিতা হাতিয়ার হয়ে উঠেছে। এই জন্য হয়তো অনেকে বলে থাকেন যে কবিতা সমাজ পরিবর্তনের হাতিয়ার, হয়তো বিষয়টা প্রাসঙ্গিকও। কিন্তু এই যে আপনার কবিতার মধ্যে আমরা প্রেম দেখি, প্রকৃতি দেখি এবং এই যে প্রতিবাদ বারবার ফিরে আসে, তো এগুলো কি ব্যক্তিগত নাকি সময়ের প্রতিচ্ছবি? এটা একটা চমৎকার ব্যাপার যে সময়ের ব্যাপার কথা, হ্যাঁ সময়ের প্রতিচ্ছবি বটে। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে যে মানসিকতা লালন করি, যে দৃষ্টিভঙ্গিতে আমি বেঁচে আছি, তার প্রতিফলন ঘটে। আমি মনে করি মানুষের দেশপ্রেম, স্বাধীনতার প্রতি, আমাদের যে ৩০ লাখ শহীদের প্রতি যে রক্তস্নাতের দেশ, তাদের প্রতি আপনার আনুগত্য, ভালোবাসা, সবচেয়ে দেশটাকে তুলে ধরার যে আকুলতা, তাটা তার প্রতিচ্ছবি ঘটে আমার কবিতায়। পাশাপাশি আপনি যেটা বলেছেন ভালোবাসা, প্রেম, আমার অধিকাংশ কবিতাও কিন্তু এটা একটি বড় রকমের একটা উপাদান হিসেবে কাজ করেছে। এই ভালোবাসা আমার ব্যক্তিগত, পারিবারিক, এই ভালোবাসা আমার স্বদেশ, এই ভালোবাসা আমার নাম না জানা অনেক বন্ধু, অনেক প্রিয়জনের প্রতি, এই ভালোবাসাকে কেন্দ্র করে আমার কবিতা আবর্তিত হয় এবং তার প্রতিচ্ছবি ঘটে আমার লেখনীর মধ্য দিয়ে। তো ভালোবাসার নানা রূপ আমার কবিতায় আছে। পাশাপাশি আমি দেশের প্রতি আমার একটা দায়বদ্ধতা, মানুষের প্রতি, তার একটি প্রতিচ্ছবি খুঁজে পাওয়া যায়। মানুষের আনন্দ, হাসি গান, মানুষের চাহিদা, মানুষ কি চায়, তার প্রতি যে লেখক হিসাবে, কবি হিসাবে এটা তুলে ধরা এবং তার সাথে
ঐক্যমত্য পোষণ করা, তার আবেগের সঙ্গে আমার আবেগ মিশিয়ে তারপর সে দাঁড়ানোর যে আহ, স্থানটা কবিতা করে দিয়েছে, আমি সেই চেষ্টাই করি। এবং এটাই ঠিক যে আমার কবিতায় প্রেম থাকে, ভালোবাসা থাকে, আবেগ থাকে, এবং স্বদেশ নিয়েও আমার অনেক কথা ভাবনা থাকে। ভাবনা থাকে। এই যে আপনি কবিতার কথা বলছেন এবং কবিতার কথা বলতেই আপনি ভালোবাসেন এবং আমরা জানি যে আপনি প্রবন্ধও লিখেছেন অনেক। প্রাবন্ধিকের থেকে আপনি কেন নিজেকে কবি পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা এটা কেন, হলো যে বা কবি হওয়াটা কেন? এটা হলো যে প্রবন্ধ কবিতা দুটো আলাদা বিষয়, এই কারণে যে প্রবন্ধের বিষয়গুলো খুব অকাট্য এবং বাস্তব ভিত্তিক, প্রবন্ধের ভাষাও আলাদা, গভীর চিন্তার একটি প্রতিফলন সেখানে ঘটে প্রবন্ধে, সেটা সুচিন্তিত বলা যায়। কিন্তু কবিতার নানা রকমের হালকা আবেগ, গভীর আবেগ, ভালোবাসা, খণ্ড ভালোবাসা, ব্যর্থতা, সব কিছু কবিতা ধারণ করে। কবিতার আমার জীবনের মতো বৈচিত্র্যময় একটি ব্যাপার, আমার জীবনের মতো একটি গতিময় ব্যাপার, একটি আবেগ ঘন বিষয় কবিতা। এই জন্যই সম্ভবত আমি নিজকে যতটুকু লিখেছি সেভাবে কবি বললে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, হয়তো বা খুশি হই, বা আমার নিবেদনও কবিতায় বেশি। আমি প্রায় 40 বছর ধরে কবিতার সাথে আছি, আর প্রবন্ধ লিখি আমি গত 10 বছর ধরে। কিন্তু মানুষ, পাঠক আমাকে কখনো কবি, কখনো প্রাবন্ধিক, ইদানিং যেমন আপনি বলেন ভালোবাসার কবি, কেউ কেউ আবার শিশু সাহিত্য খুব বলতেও চেষ্টা করে। জি, আমি সবাইকে অভিনন্দন জানাই এ কারণে। জি। এবং এই যে কবিতার কথা উঠছে, আপনার সবকিছু মিলে উঠছে এবং এই যে একজন কবি হিসেবে 21শে বইমেলা, এটার সাথে তো একজন কবির অনেক বেশি আবেগ জড়িত এবং এখানে সরাসরি পাঠকের সাথে একটি দেখা হওয়ার একটা বা সাক্ষাৎ হওয়ার একটি বিষয় আছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমি খুব এনজয় করি। এবং যেটা বলেছেন যে বইমেলা, বইমেলা আমাদের বাংলাদেশের লেখক শিল্পীদের জন্য এই ভাষা আন্দোলন আন্দোলন কেন্দ্রিক যে এই বইমেলার সৃষ্টি হয়েছে, এখানে পাঠক, লেখক এবং প্রকাশকের একটি অনিন্দ মিলন হয়। এবং আমি খুব বিস্মিত হই, আমি অভিভূত হয়ে পড়ি যখন পাঠকেরা সরাসরি আমার কাছে বই কেনে এবং নানা প্রশ্ন জিজ্ঞাসা করে। আজকেও ভালোবাসার লিখ সম্পর্কে একজন বই কিনেছে, বলেছে স্যার আপনি এটা কখন লিখেন? না, আমি যখনই সময় পাই ভালোবাসার লিরিক লিখি, খুব ভালো লাগলে সে বই নিল। এই যে কমিউনিকেট হচ্ছে পাঠকের সাথে, যেমন অনেক অভিনেতা বলে যে সে টিভির চেয়ে মঞ্চে অভিনয় করতে ভালোবাসে, কারণ সরাসরি কমিউনিকেট হয়, ইন্টারাকশন হয়। আমাদেরও ঘটে, এই ঘটার মধ্য দিয়ে আমরা অনেক কিছু খুঁজে পাই, অনেক অনেক কিছু আর খুঁজে কবিতার পাই। ইন্টারাকশনটা তো, বিশেষ করে লেখকের ইন্টারাকশনটা হ্যাঁ, তো একটু অন্যরকম। লেখার মাধ্যমে তার আসলে মূল যে ইন্টারাকশনটা পাঠকের সাথে, সেই সংযোগটা তৈরি হয় তার লেখার মাধ্যমে, এটা আমরা জানি। কিন্তু এই যে আপনি পাঠকের কথা বলছিলেন, কিন্তু এই যে আমরা শুনি যে পাঠকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, পাঠের অভ্যাস কমে যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বা এটার জন্য কি প্রযুক্তি দায়ী, নাকি আমরা কোনো একটি প্রযুক্তির সাথে সাথে নিজেরা সেই জায়গাটা তৈরি করতে পারলাম না? আসলে কথাটা কিন্তু সত্য। সবাই বলে যে পাঠক কমছে, বিশেষ করে বইয়ের পাঠক। আসলে একটা আমি কি বলবো, মধ্যবর্তী সময় চলছি আমরা, এটা ক্রান্তিকালে, যখন প্রযুক্তির বিকাশ হয়েছে, ইন্টারনেট ভিত্তিক বা ইউটিউব চ্যানেল বা ফেসবুকের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছে। স্বভাবতই তারা সহজে সব কিছু পেতে চায়, কিন্তু বই পড়ে অনেকে এটা করতে চায় না, এই ধরনের মানসিকতার লক্ষ্য করি। তবে এটা আমি সত্য যে ইউরোপে এই জিনিসগুলোর আবিষ্কার অনেক আগে হওয়া সত্ত্বেও ইউরোপের লোকেরা বই ছেড়ে দেয়নি। বই একটি গভীর বিষয়, আপনি মুদ্রিত অক্ষরে যা পড়বেন, আপনার ভালো লাগার অধ্যায়গুলো বারবার পড়বেন, আবার 3 মাস পরে পড়বেন, যেটা ইউটিউব আপনাকে দিবে না, বা অনলাইন ভিত্তিক প্রচারগুলো, মাধ্যমগুলো দিতে পারবে না, বই দিতে পারে। আর বইকে আপনি সংরক্ষণ করতে পারেন, ধারণ করতে পারেন, বুকে লালন করতে পারেন। বই সভ্যতার প্রথম থেকে ছিল, বই এখনো বই আছে এবং হাতে নিয়ে থাকবে। পড়ার যে হাতে একটি নিয়ে পড়েন, আনন্দ, আনন্দ আনন্দ, সেই এবং আনন্দ আসলে অন্য কিছুতে হয় না, সেটা আপনি সেটা সেটা বলছেন। সেটা কিন্তু তারপরে এই যে জেনজি প্রজন্মের কথা আমরা বলে থাকি, যে জেনজি প্রজন্মের যে এই যে ভিজুয়ালে যেখানে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তেমনি ভিজুয়াল বই, অনলাইন বইও হচ্ছে আমাদের দেশে। ভিজুয়াল বই বা আরো কিছু নতুন আইডিয়া করা যায় কিনা, এই ব্যাপারে কি আপনার মনে হয় যে আরো কিছু করার দরকার? বইয়ের তো একটা ইমেল সংস্করণ এখন করা হচ্ছে, জি, এটা একটা ব্যাপার। তবে ভিজুয়াল বিষয়গুলো থেকে কমিয়ে দেওয়ার জন্য অনেক দেশে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ চোখের ক্ষতি করছে, জি, এবং অনেকগুলো বিষয় থেকে নতুন প্রজন্মকে জি। অন্যদিকে নিয়ে যাচ্ছে, যার ফলে তারা চাচ্ছে যে এটা কমে কমে আসুক এবং তারা মুদ্রিত বইয়ের প্রতি আবার ফিরে যাক। এই চেষ্টা চলছে এবং অনেক অনেক দেশে সফলও হয়েছে এবং চীনে তো খুব কড়াকড়ি করেছে। আমি এটার বিপক্ষে না,
আমি আধুনিকতা প্রযুক্তির পক্ষে। তবে আমাদের যে মূল বিষয়টা বই, এটা একটি সভ্যতার যেসব উপাদান সভ্যতাকে সমৃদ্ধ করেছে, বই তার একটি। বই থাকবে, বই থাকতে হবে, নাহলে আমি সবাইকে একসঙ্গে পাবো না। একটা লাইব্রেরি গিয়া আমার পছন্দের, আমার প্রিয় বই, আরাধ্যা বই পাবো না। এই কারণে আমি হতাশাগ্রস্ত না। হয়তো এটা সাময়িক আছে, হয়তো কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে, এবং বই তার যে ঔজ্জ্বল্য ছড়াচ্ছে, যে অবদান রাখছে, সেভাবে বই অবদান রাখতে সক্ষম হবে। আমরা আপনার সাথে আশা দেখি এবং আমরাও মনে করি যে পাঠক আরো বেশি বেশি করে পাঠক সৃষ্টি হবে, বিশেষ করে শিশুদের মধ্যে এই প্রবণতাটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, সেটা বিভিন্ন মাধ্যমে হ্যাঁ, হতে হ্যাঁ, পারে, হ্যাঁ, বিভিন্ন হতে পারে। অনুষ্ঠানের মাধ্যমে হতে পারে, বা বিভিন্ন তাদের জন্য কার্যক্রম গ্রহণ করে হতে পারে, তাদের মাধ্যমে যাতে আমরা এটা ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টা নিশ্চয়ই সরকার এবং বেসরকারিভাবেও নিশ্চয়ই সেটি থাকবে। আর আরেকটি জিনিস আমি আপনাকে বলতে চাই যে এই যে আপনি যে কবিতা লিখছেন, নানা রকমের কবিতা এবং নানা রকমের অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন কবিতার, নিজের কি এমন কোনো কবিতা আছে যে কবিতাটি পড়ে আপনি নিজেই কেঁদেছেন? এরকম একটি কবিতা আছে, বিশেষ করে আমার বাবাকে নিয়ে আমি বারবার পড়ি। আমি বাবার প্রতি খুব দুর্বল একজন মানুষ। আমার মা খুব শৈশবে মারা যায়। আমি বাবাকে কাছে থেকে দেখি, তার কষ্ট, তার দুঃখগুলো আমি রিয়েলাইজ করি। জি। এবং কবিতাটার শিরোনাম আজীবন শীতার্ত মানুষ, সেটা আমি পুরো বলতে পারি না, ওটা দেখে বলতে হবে। তবে লাইনগুলো এরকম যে আমি দু একটা লাইন বলতে পারি। এই কবিতাটা আমি বহুবার পড়েছি, আর তিনজন বাচিক শিল্পী এটা কণ্ঠে নিয়েছেন। যেমন কবিতার শিরোনাম আজীবন শীতার্ত মানুষ, এটা আমার প্রথম কবিতার বই তবু রয়েছে জেগেতে আছে। এরকম যে বিশাল নক্ষত্রের নিচে থেকেও আজীবন তুমি শীতার্ত থেকে গেলে বাবা, যেন তৃষ্ণার্ত চিরদিন, জলমগ্ন কোনো এক জলপরীর মতো, তোমার প্রাণের বিশালতা চেয়ে অন্ধকারাচ্ছন্ন এক ব্যথিত নীলিমা। আজকাল বড় বেশি কষ্টে আছো বাবা, কি করেই তুমি আমাদের সুখের পরিভাষা শেখাবে। কবিতাটা এরকম বেশ বড়, জি। এবং বাবাকে যে করে- কবিতাটা আপনাকে মাঝে মাঝে কাঁদায় বা আবেগে সঞ্চারিত করে, আমাদের যারা লেখক আছেন বা কবি আছেন, আমরা ইদানিং দেখি যে আলোচনা, সমালোচনা, প্রশংসা, নানা রকমের স্তুতি বাক্য আমরা শুনে থাকি। তা আপনার ক্ষেত্রে সমালোচনা নাকি প্রশংসা, কোনটা বেশি নাড়া দেয়? আমার ক্ষেত্রে দু রকমের আছে। আমার কোনো কোনো কবি বন্ধু আমাকে নানা প্রশ্ন করে, এভাবে লিখিস কেন, ওভাবে লিখিস কেন। তারা যতটা না আমার ভালো বলতে চায়, কেন জানি নেগেটিভ বলতে চায়, এবং সেটা কেন বলে সেটা তো ঈর্ষা থেকে হতে পারে, তবে তারা ভালোবাসে। সাহিত্য চর্চার যে একটি কবিতা চর্চা, বিশেষ করে নিমগ্নতার একটা ব্যাপার, ধ্যানের ব্যাপার এবং ধৈর্যের একটা ব্যাপার, এইটা এবং ধৈর্য এবং অনুশীলন, এটা কতটা গুরুত্বপূর্ণ নতুনদের জন্য যদি আপনি এটা বলে থাকেন? খুবই খুবই আপনার যেটা বললেন যে মগ্ন থাকতে হবে আপনার। আপনি এটাকে নিয়ে থাকবেন, এটা নিয়ে লেখাপড়া করবেন, লিখবেন, আবার সংশোধন করবেন। আপনার লেগে থাকার বিষয়টি না থাকলে, যেটা সহজ কথা, একটি সাধনা এটা। সাহিত্য বা শিল্পকর্ম যে যেভাবে করুক না কেন, এটার থেকে একটু সাধনা কমলে আপনি বিচ্যুত হয়ে যাবেন। একসময় লিখলেন, আরেক সময় লিখতে পারছেন না। এটা নিরন্তর একটি প্রক্রিয়া, যার ফলে আমরা অনেক দেখেছি, অনেক ভালো কবি দু তিনটা বই বেরিয়েছে, তারপর তিনি হারিয়ে গেছেন। অনেক কথাশিল্পী আছে। আপনার লেগে থাকার বিষয়, সাধনার বিষয়, আপনার নৈমিত্তিক কাজ করার পাশাপাশিও এর জন্য সময় রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে এর জন্য, এই সাহিত্যকর্মের জন্য, শিল্পকর্মের জন্য। এই ভালোবাসা থেকে যে দূরে চলে যাবে, এই ছায়া থেকে যে দূরে চলে যাবে, তার অনেকটাই পথ বিঘ্ন, যাত্রা পথভ্রষ্ট বিঘ্নিত হয়ে হবে। যাবে, হ্যাঁ, সম্ভাবনা থাকবে আর কি তার। সেটাই। তো সেক্ষেত্রে যদি বলি যে বাবুল আনোয়ারের এবারের বইমেলায় কি কি বই এলো? এবারের বইমেলা আসছে আমার দুটো কবিতার বই, একটা ভালোবাসার এই সিরিজ কাব্যটার ৯ নম্বর পর্ব, আর জলজ সংসার কাব্যগ্রন্থ জি। ৯ নম্বর। আর আমার শিশুদের বই বেরিয়ে গেছে, এটা অনুভব প্রকাশনীর, জি। বাবুল আনোয়ার, নিশির মিশির নিশির চোখে চোখে হাসি। হাসি। আর আচ্ছা। এই যে ভালোবাসার লিরিক নয়, এটা বেরিয়েছে প্রিয় অন্ধকার কবিতার বই। এভাবেই আর দুটো বই আসবে, এবার আসছে, হয়তো আগামী শুক্রবার আগে আসবে। আমরা সেই বইগুলোর জন্য শুভকামনা জানাই। শেষ মুহূর্তে আমরা একদম অনুষ্ঠানের শেষে যদি পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার। পাঠকদের উদ্দেশ্যে, পাঠকরা আমার তো প্রাণ, আমাদের প্রাণ। আমরা যা লিখি, যা বলি, পাঠকরাই সেটাকে গ্রহণ করে, আত্মস্থ করে। পাঠকদের কথা বলি যে ভালো বই পড়ুন, মেলায় আসুন, ইন্টারাকশান হোক, দেখা হোক, এবং বইয়ের সাথে থাকুন। এটাই আমার পাঠকদের প্রতি আমার এক আবেদন।
এবং ভালোবাসার দাবি। কবি বাবুল আনোয়ার, কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।